আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আহ, আপনাদের সঙ্গে প্রথমেই পলিটিক্স ক্লাব এর মুখোমুখি থেকে প্রথম জয়েন করলাম। সকালে অন্য এপিসোডে ছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের পলিটিক্স ক্লাবের মুখপাত্র এবং আজকের অন্যতম মেহমান আব্দুল মোনেম। উনি বাংলাদেশ গণমুক্তি পার্টির চেয়ারম্যান, তো সাধারণ সম্পাদক। উনি খুব অসাধারণ কথা বলেন, কিন্তু ওনার পদবি সাধারণ সম্পাদক। প্রথমেই আমি মোনেম ভাইকে বলি, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। আপনারা শিরোনাম দেখবেন, আমরা একটু এডিট করে দেব ওখানে একটু। কেমন আছেন মোনেম ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ওই একটা কথা আছে না, যে দেশি মুরগি ডাল বরাবর আর কি। বাংলাদেশের যে রাজনীতি ধরন যা দেখছি, অনেকে কোট প্যান্ট শুট করে যাচ্ছে। বৃহস্পতিবার আজকে আলোচনা করতে যাচ্ছে, সর্বদলীয় আলোচনা। কেউ কেউ প্রশ্ন করেছেন আমাকে যে সর্বদলীয় আলোচনা, অথচ আপনার কোথায়? তো সেরকমই প্রশ্নটা আপনার কাছেই আমার থাকবে, যে কি চার্ট কমিশন সংস্কার প্রস্তাবের খসড়া দিয়েছেন, সেগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার প্রথম পর্ব হয়তো আজকে শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার। তো আপনি কি আলোচনা ডাক পেয়েছেন? বাংলাদেশ গণমুক্তি পার্টি ডাক পাইনি। এইরকম যারা নাকি অনিবন্ধিত দলগুলি আছে, কোনো দলই ডাক পাইনি। এবং পাশাপাশি হয়তোবা নিবন্ধিত দলগুলির মধ্যেও কেউ কেউ ডাক পাইনি, আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, আর সরকার কিভাবে চিন্তা করছে, দলগুলিকে কিভাবে মূল্যায়ন করছে, এটা নিয়ে আসলে এখন কথা বলার সময় যথেষ্ট প্রশ্ন আছে। সরকারের পলিসি, সরকারের কর্মকাণ্ড যথেষ্ট প্রশ্নবিদ্ধ। কাজে এখন এ বিষয়ে আমাদের কথা বলা উচিত, মুখ খোলা উচিত। আচ্ছা, তো মুখ তো আমরা আগেও খুলেছি, কিন্তু সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। আমার তো মনে হচ্ছে যে পাপেটের মতো কাজ করছে, মানে কেউ না কেউ প্রভাবশালী তাকে যা বলছে তাই করছে। চার সংস্কার কমিশনের প্রস্তাবনা জমা দেওয়ার পর কিছু ভালো প্রস্তাবনা পেয়েছি, যে 40% ভোট না পেলে সেখানে আবার নির্বাচন হবে, বা আরও অনেক কিছু ওখানে মোটা দাগে মানে যেগুলি আছে তার মধ্যে কিছু সংস্কারও হবে, যার কারণে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলদের সঙ্গে বসছেন। সেখানে সবগুলো রাজনৈতিক দলকে ডাকা হয়নি। তার মধ্যে কিছু আওয়ামী ট্যাগ আছে, কিছু ফ্যাসিস্টের গন্ধ পাইছে, কিছু আছে যেগুলো নিবন্ধন নেই। কিন্তু নিবন্ধনের প্রশ্নে আমার বক্তব্য হলো যে কিছুদিন আগেও তো অনেক রাজনৈতিক দল যারা খুবই বেশি মানে নাম করা বাঘা রাজনৈতিক দল, তাদের নিবন্ধন ছিল না। তো এখন কোন প্যারামিটার দিয়ে, কোন সংজ্ঞা দিয়ে এগুলোকে মাপা হচ্ছে মোনেম ভাই? তাদের প্যারামিটারটা এখনো সেই নিবন্ধনের যে ক্রাইটেরিয়া, সেটার উপরেই তারা নির্ভর করছে। আর নিবন্ধনের যে ব্যবস্থাটা, তারা তো সেই জায়গাটাতেও কোনো কাজ করছে না। এই যে সংস্কার প্রস্তাব যেগুলি আসলো, সেখানে তো নিবন্ধন বিষয়টা গুরুত্ব সহকারে আসা উচিত ছিল। যারা নাকি এই নিবন্ধনের আইনটা যারা চালু করেছিল, তারা মূলত রাজনীতিবিদদের উপরে একরকমের ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এগুলি হলো কি বলবো, ব্যাঙের ছাতা, হলো রাজনৈতিক দোকান, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর এসব ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে শায়েস্তা করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। আসলে এই দোষটা যে দেওয়া হচ্ছে, এই দোষটাও কিন্তু একেবারে অমূলক না। আমরা দেশে এখনো বহু দল দেখতে পাচ্ছি যারা নাকি আওয়ামী ঘরানার অথবা বিএনপি ঘরানার। কেউ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাইতো, এই জন্য রাজনীতি করতো। কেউ বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে রাজনীতি করতো, অথচ ভিন্ন দল করছে। তারা কেউ আওয়ামী লীগও করছে না, অথবা বিএনপিও করছে না, অথচ তাদের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করছিল। এবং ওই দোকানটা খুলে এর ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্য, কোনো রকমে একটা ক্যান্ডিডেট হওয়ার পরবর্তীতে কিছু টাকা পয়সা ইনকাম করা, অথবা কোনোভাবে ওইসব নেতা নেত্রীদের চোখে যাতে পড়তে পারে, সেই প্রচেষ্টাটাই ছিল তাদের মূল। যার ফলে তারা বিশেষজ্ঞরা এরকমটা চিন্তা করতে পারছিলেন যে ব্যাঙের ছাতার মতো দলগুলি গড়ে উঠেছে, এগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার, এই জন্য আইনটা এসেছে। বাস্তব অবস্থাটা হলো, যেসব
আমরা যদি নাকি রাজনীতির কথা বলি, রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলি, তাইলে দেখতে পাবো যেসব দেশ নাকি গণতান্ত্রিকভাবে উন্নত, গণতান্ত্রিকভাবে গণতন্ত্র যেসব দেশে প্রতিষ্ঠিত, সেই সব দেশে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস গঠনতন্ত্র এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 100 ভোটার সদস্য থাকলে দলের নিবন্ধন হয়। আমাদের দেশেও সেটাই আসা উচিত। এবং সেই ক্ষেত্রে আরও একটা বিষয় হলো, আমাদের দেশে 33% নারীর কোটা রাখা হয়েছিল। কোন দেশে নারী সংক্রান্ত কোনো কথাই কমিটিতে নেই। এটা কি 90 ধারার মধ্যে ছিল? হ্যাঁ, 90 যেটা ছিল, নারী বিষয়ক কোনো একটা শব্দ। আচ্ছা, আপনার কথা শুনছেন আতা উল্লাহ খান, আমাদের পরিচিত আতা ভাই। আতা ভাইকে ধন্যবাদ। জি মোনেম ভাই বলেন। আচ্ছা, ধন্যবাদ আতা ভাইকে, আমিও ধন্যবাদ জানাচ্ছি। এখন আরেকটা কথা, আপনি আরেকটা প্রশ্ন নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ গণমুক্তি পার্টি, একই নামে আরও পার্টি আছে এবং সেখানে বাংলাদেশের কিছু নাম করা লোকদের ছবি সাটিয়ে দিয়ে বা তাদেরকে সামনে মঞ্চে বসিয়ে দিয়ে ওদের আলোচনা করছে। কিন্তু আপনার, আমার যতদূর জানা, বাংলাদেশ গণমুক্তি পার্টি অনেক 58 না কত সাল, 1958 সাল থেকে এই পার্টি। এইরকম কোনো নথিপত্র বা এরকম কোনো ইতিহাস নির্বাচন কমিশনের কাছে আছেই বা কি না আছে জানি না, বা এই রাজনৈতিক কালচারের মধ্যে প্র্যাকটিসটা থাকা উচিত। প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত, বিশেষ করে যারা একটু মুন্সিয়ানার পরিচয় দেন, যারা একটু মানে নেতৃস্থানীয় রাজনীতিবিদ, তাদের তো মুখ খোলা উচিত। আমি কিন্তু ওই পর্যায়ে না, তারপরেও আমি কিন্তু, আপনি জানেন যে আমি নিজে ধানমন্ডিতে আবুল কাশেম ফজলুল হক স্যারকে আমি নিজেই বলেছিলাম যে 58 সাল থেকে যে দলটি আছে, তার সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, এই দলের একই নামে আপনাকে উপদেষ্টা বানিয়ে বা আপনাকে ছবি রেখে তারা যে প্রোগ্রাম করছে বা আপনাকে মঞ্চে বসিয়ে, এটা একটু নামটা একটু হেরফের করা দরকার। উনি হ্যাঁ নাকি বলেছিলেন আমি জানি না, কিন্তু উনি এখন বাংলা একাডেমির চেয়ারম্যান, তো দায়িত্বশীল মানুষ। ওনার কানে কি আবার পৌঁছেছেন কিছু আপনি এ ব্যাপারে? না, পরবর্তীতে আমি ওনাকে আর কিছুই বলিনি। তবে আমি যেটা বুঝি, আমি সম্মান করেছিলাম প্রফেসর আবুল কাশেম ফজলুল হক সাহেবকে। ওনার সম্মানেই আমি ওনার সাথে একাধিকবার কথা বলি। ওনাকে বলেছিলাম যে দেখেন, আমার দলটা প্রতিষ্ঠা লাভ করেছে 1958 সালে এবং ঐতিহাসিক অনেকগুলি ভূমিকা আছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই দলের ভূমিকা আছে, 70-এর নির্বাচনের ভূমিকা আছে, তারপরে 74-এ একটা আন্দোলনের ভূমিকা আছে, শ্রমিকদের আন্দোলনের ভূমিকা আছে এরকম, তারপরে 78-এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল এই দল থেকে। কাজেই এই দলটা ঐতিহাসিকভাবে একেবারে গুরুত্বহীন, এর কথা ভাবার কোনো সুযোগ নেই। আর নির্বাচন কমিশন যেটা, এই নির্বাচন কমিশনে স্বাভাবিকভাবেই এই দলের বহু কিছুই তাদের নথিভুক্ত আছে। কাজেই এই দলটা, আপনাকে নির্বাচন কমিশনে আবেদন করেছেন নিবন্ধনের জন্য? না, আবেদন করিনি। আচ্ছা, যাই হোক, এই প্রসঙ্গটা পরে আনি। এই ক্ষেত্রে দেখেন, যে দলটার এতগুলির ঐতিহাসিক পটভূমি আছে, সেই দলটা দেশে বর্তমানে কি বলবো অ্যাক্টিভও আছে। সেই দলটাকে রেখে উনি আরেকটা দল দাঁড় করিয়ে দিলেন। উনি 28 দফা তৈরি করেছেন। সেই 28 দফার ভিত্তিতে উনি তৈরি করে দিয়েছেন সোনার বাংলা পার্টি, আরেকটা তৈরি করেছেন জাগরণী শান্তি সংঘ, আরেকটা তৈরি করেছেন উনি বাংলাদেশ গণমুক্তি পার্টি নামে। এই যে তৈরি করলেন, ও সোনার বাংলা পার্টিও কি ওনার তৈরি? সোনার বাংলা পার্টি 28 দফা ভিত্তিক একটা পার্টি, এটা তো আপনারা জানেন, সবাই জানেন 28 দফা। আচ্ছা, জাগরণী 28 দফা আমরাও নিতে পারি যদি ভালো কিছু থাকে। জাগরণী শান্তি সংঘ, এটাও ওনারই। একইভাবে আবার তৈরি করলেন বাংলাদেশ গণমুক্তি পার্টি নামে। আচ্ছা, ওনাকে আমি আপত্তি জানালাম। প্রথমে আমি ওভার ফোনে ওনাকে বললাম, দ্বিতীয়বার ওনার সাথে সাক্ষাৎ করে বললাম, তৃতীয়বারও সাক্ষাৎ করে ওনার সাথে আমি বললাম, কিন্তু উনি বিষয়টাকে কোনো গুরুত্ব দিলেন না। উনি বিষয়টাকে গুরুত্ব না দিয়ে, শ্রোতামণ্ডলী, আমরা কথা বলছি বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেমের সঙ্গে। উনি আমাদের পলিটিক্স ক্লাবের মুখোমুখি আজকে আলোচনায় এসেছেন এবং হট সিটে বসেছেন। বাংলাদেশের রাজনীতি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার মধ্যে মোনেম ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব। মোনেম ভাই আজকে এখানে একটা শিরোনাম সেট করেছেন, সেটা হচ্ছে যে মানে এমন একটি প্রসঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তার পদবিটা কারেকশন করা হবে। মানে এই যে মানে বাংলাদেশের রাজনীতি, বড় বড় দলগুলো কি ভাবছে, তারা কার কাঁধে ভর করছে, এসব
প্যারাম, এইগুলো মানে ভেতরের কেমিস্ট্রিগুলো বোঝার দরকার আছে। সে সঙ্গে আমরা বাংলাদেশ গণমুক্তি পার্টির একই নামে আর একটা পার্টি হয়ে গেল, সে বিষয়ে আমরা জানতে চাইছিলাম আব্দুল মোনেম ভাইয়ের কাছে। মোনেম ভাই, জি বলেন। আচ্ছা, উনি একই আদর্শের উপরে, অর্থাৎ সেই 28 দফার উপরে তিনটা সংগঠন দাঁড় করাইলেন। যদি নাকি এটা ওনার আদর্শটা যদি নাকি যথার্থ একটা আদর্শ হতো, তাহলে উনি 3টা দল নয়, 3টা সংগঠন নয়, একটা সংগঠন দাঁড় করাইতেন। একটা সংগঠনের ভিতর দিয়ে এটা হয়তো বা এগিয়ে যেতে পারতো। আচ্ছা, এবং ওনার কাছে যখন নাকি আমি আলাপ করলাম, তখন উনি বারবারই আমাকে যে কথাটা বললেন যে আপনারা আলাপ আলোচনা করে এটাকে মীমাংসা করে নিন। এখন আমি তাজ্জব হইলাম যে আমরা কি আলাপ আলোচনা করবো? আমার দলটা যেখানে নাকি 58 থেকে একটা দল এক্সিস্টিং, আর সেই দলটা বর্তমানেও অ্যাক্টিভ আছে, সেই দলটাকে রেখে উনি আরেকটা দল, নতুন দল একই নামে দাঁড় করিয়ে দিলেন। এরপরে বললেন আচ্ছা, এটা কি নলেজে ছিল কিনা? আমার মনে হয় ওনার নলেজে না থাকার কোনো কারণ নেই। আর যদি নাকি ওনার নলেজে এটা না থাকে, তাহলে ওনার এই যে পড়াশোনা, ওনার যে কি বলবো গবেষণা, রাজনীতি বিষয়ক গবেষণা, একেবারে সবকিছুই আসলে ভুয়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা, প্রশ্নবিদ্ধ হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর যারা এই বাংলাদেশ গণমুক্তি পার্টি যারা করেছে, এটা কার নেতৃত্বে হয়েছে? নেতৃত্বে ওনার নাম কি? যাই হোক, আব্দুল আলিমের নেতৃত্বে। ওনার আব্দুল আলিমকে কি আপনি জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, একাধিকবার আব্দুল আলিমের সাথে কথা হয়েছে, এমনকি আব্দুল আলিমের সাথে আমার কথা হয়েছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের সামনে। আচ্ছা, উনি যেটা চান, তার আগে আমি বলি যে জনাব আব্দুল আলিমকে বলি, সোশ্যাল মিডিয়ায় বলি, পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে এটা একটা আন্তর্জাতিক মানের রাজনৈতিক গবেষণামূলক প্রতিষ্ঠান। এখানে দেশের প্রায় অর্ধশতাধিক, মানে পৃথিবীর প্রায় অর্ধশতাধিক দেশে আমাদের শাখা আছে, এবং আমরা অন্যান্য অপরাপর অনেক দেশের রাজনীতি নিয়ে গবেষণা করি, মতামত দেই। আমরা মানে খুবই বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, বাংলাদেশ গণমুক্তি পার্টি নামে যদি কোনো দল করে থাকেন, যেহেতু 58 সাল থেকে একটি দল এখানে বাংলাদেশে রাজনীতি করছেন, তাদের ইতিহাস আছে, তাদের ডকুমেন্টস আছে, দয়া করে আপনারা যদি নামের একটু পরিবর্তন করেন সেটাই ভালো হবে। জি আব্দুল মোনেম ভাই। আচ্ছা, আবুল কাশেম ফজলুল হক স্যারকে আমি সর্বশেষ যে কথাটা বলেছি, স্যার আপনার প্রতি আমার বিশেষ একটা সম্মান আছে। আপনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, সারা দেশের মানুষ আপনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেই শ্রদ্ধাটা আপনার উপর রেখে আমি বলছি, হয় শেরবারের মতো, তৃতীয়বার যখন নাকি বলি শেরবারের মতো, সেটা বলেছিলাম তখন ফরওয়ার্ড পার্টির অফিসে, অর্থাৎ আবু মুস্তফা আমিন ভাইয়ের অফিসে, যে আপনি আপনার এই যে দলটা করিয়েছেন, এই দলটার নামটা আপনি পরিবর্তন করেন, আর যদি না করেন, আপনার প্রতি আমার যে সম্মান আছে, এই সম্মানটা আর আমি ধরে রাখবো না। কাজেই প্রয়োজনে মিডিয়াতে আপনার বিষয়ে আমি অনেক কথা হয়তো বলবো, এই কথা ওনাকে আমি জানিয়ে দিয়েছি। আচ্ছা, এখন কাজেই আজকে আমি মুখ খুললাম আর কি এই বিষয়ে। আশা করি তারা নামটা পরিবর্তনের জন্য উদ্যোগ নেবেন, আব্দুল আলিম উদ্যোগ নেবেন, এবং আবুল কাশেম ফজলুল হক স্যারও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হ্যাঁ, সেটাই আমরা চাই যে আসলে বাংলাদেশের ভালোর জন্যই তো সবাই রাজনীতি করে, এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে গতি প্রকৃতি যে অনেকাংশে মিল থাকে, অনেকেরই লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের নামে নামে গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ নেই। নাম, হাজারটা নাম আছে, একটু হেরফের করে করা যেতে পারে। যেহেতু বাংলাদেশ গণমুক্তি পার্টি একটি পরিচিত পার্টি এবং একদম অখ্যাত না, এবং 58 সাল থেকে তারা শ্রমবাদের সম্পর্কে কথা বলছেন, তারা রাজনীতি নানান বিষয় নিয়ে গবেষণা করছেন। আপনি তার ধারাবাহিকতা রক্ষা করেছেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ গণমুক্তি পার্টি। আপনার কাছে আমার এই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা ঠিক, হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে হয়তো কিছু একটা সমালোচনার মধ্যে পড়ছে, কিন্তু সামনে আসলে কি হতে যাচ্ছে, যে এই বাংলাদেশ কি তার নিজের গতিতে ফেরত আসবে, নাকি একই ধরনের আচরণ আবার পাওয়া যাচ্ছে বা যাবে? যেমন চাঁদাবাজির ঘটনা নিয়ে আমি একটু আগেই লাইভে বললাম যে আগে যারা চাঁদাবাজি করেছে সেখানে হাত বদল হয়েছে, নতুন নতুন কারা কারা চাঁদাবাজি করছে। তো সেক্ষেত্রে সন্ত্রাস বা চাঁদাবাজ, কালকেও একটা আদিবাসীকে পিটিয়ে মারার দৃশ্য দেখলাম, কারা মেরেছে সেগুলো তদন্ত কি হচ্ছে না, একটা স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। আপনি কি বলবেন? এই যে পরিস্থিতিটা, আমাদের যে জুলাই বিপ্লবটা হয়ে গেল, এই বিপ্লবটা আসলে ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে। ব্যাহত হয়ে গেছে।
আমরা সাথে সাথে একটা রিভলিউশনের ডিক্লারেশন আমরা দিতে পারিনি, আমাদের ছাত্র সমাজ দিতে পারিনি। এবং এখানে আমাদের দেশের রাজনীতিবিদ এবং কিছু বুদ্ধিজীবী, সকল বুদ্ধিজীবীদের দ্বারা তারা চরমভাবে মিসগাইডেড। আচ্ছা, ফলশ্রুতিতে এখন আবার আমাদের যে ঘটনাটা ঘটছে, আওয়ামী লীগ আমলে যেটা ছিল, আমরা সেই দিকেই বোধহয় ফিরে যাচ্ছি। জি, আওয়ামী লীগের টার্গেট ছিল 2041 সালের মধ্যে তাদের ভাষায় সোকল উন্নত বিশ্বের দেশে বাংলাদেশকে রূপান্তরিত করবে। আচ্ছা, মূলত সেই 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যে কোনো মূল্যে পিটিয়ে পাটিয়ে ভোট চুরি করে, ভোট দিতে না দিয়ে সমস্ত দলগুলিকে তার যারা নাকি রাজনীতি করতে চায়, যদি নাকি তার আঁচলের নিচে যায়, জোরে বলবেন, হ্যাঁ, আঁচলের নিচে যদি নাকি আশ্রয় নিতে পারে, সেই দলগুলিকে সুযোগ দিয়ে উনি ক্ষমতায় টিকে থাকবেন। এবং এর ভিতর দিয়ে 41 সালের মধ্যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে ভারতের হাতে তুলে দিবেন। যদি নাকি আমরা 41 সালের মধ্যে না আরো আগেই দিবেন, 41 সালের মধ্যে, সেটা 41 হইতে পারে, 40 হইতে পারে, 39 হইতে পারে, 35 হইতে পারে, যে কোনো সময় এর মধ্যে উনি সেটা করে ফেলবেন। এটি তার টার্গেট। অর্থাৎ ছিল অখণ্ড ভারতের যে পরিকল্পনা, সেটা চরিতার্থ করা, সেটা বাস্তবায়ন করা, এটাই ছিল তাদের টার্গেট। কিন্তু আমাদের দেশের এই অবস্থাটা কেন, এতটা সময় কেন, এর পিছনে আর একটু আমার যেতে হয়। যেরকম ধরেন হায়দ্রাবাদ যে তারা দখল করলো, হায়দ্রাবাদ দখল করতে হায়দ্রাবাদ কিন্তু জাতিসংঘের সদস্য ছিল না, ওআইসির সদস্য ছিল না। হ্যাঁ, আচ্ছা, যার ফলে হায়দ্রাবাদকে দখল করা ছিল অনেক সহজ। একইভাবে সিকিমেরও এরকম সদস্যপদগুলি ছিল না। আচ্ছা, আন্তর্জাতিক কোনো সংস্থার সদস্যপদ ছিল না তাদেরকে তখন মানে ছিল না, কিন্তু তাদের তো আলাদা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, তা ছিল, রাষ্ট্রীয় ছিল, সবকিছু আলাদা থাকলেও দেখেন সেনাবাহিনী। দেখেন এখানে এই ক্ষেত্রে বলতে হয়, আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে বলতে হয়, যখন নাকি পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ বেরিয়ে আসছি, স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তান কিন্তু কতগুলি কথা বারবার আন্তর্জাতিক মহলে নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? যে ভারত এই ভূখণ্ডকে দখল করতে চাচ্ছে, দখল করছে। আচ্ছা, বাংলাদেশ নাম দিয়ে এটা স্বাধীনতাকে তারা হরণ করবে, অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করবে। এই কথাগুলি কিন্তু বারবার পাকিস্তান বলে আসছিল। এর ফলশ্রুতিতে আর পাকিস্তানের পক্ষে তখন ছিল চীন, ছিল আমেরিকা, ছিল তাদের যে চাপ ছিল, ওইসব চাপের কারণে শেষ পর্যন্ত ভারতকে বাংলাদেশে ঢুকতে হয়েছে, ভারতের সেনাবাহিনী ঢুকাতে হয়েছে বাংলাদেশের স্বীকৃতি দিয়ে। আচ্ছা আচ্ছা, মজার বিষয় হলো পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন নাকি ক্ষমতায় আসলেন, উনি কিন্তু যতটা দ্রুততার সাথে সম্ভব উনি জাতিসংঘের সদস্যপদ, ওআইসির সদস্যপদ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ নেওয়ার চেষ্টা করলেন, যাতে স্বাধীনতাটাকে টিকানো যায়। আচ্ছা, যেহেতু এটা দেশটা ভেঙে গেছে, এটা স্বাধীনতাটা যাতে টিকানো যায়, এটা যাতে অখণ্ড ভারতের অংশ না হয়, সেই চিন্তা থেকেই উনি করলেন। যেহেতু সেই পর্যায়ে বাংলাদেশ আছে, এতগুলি আন্তর্জাতিক সংস্থার সদস্য, কাজেই হুট করে এটাকে গিলে ফেলা যায় না, সিকিমের মতো, হায়দ্রাবাদের মতো, গোয়ার মতো। এই জন্য একটু লেন্দি হচ্ছে। হ্যাঁ, কাজেই এটাকে রাজনীতি শূন্য করে, পর্যায়ক্রমে রাজনীতি শূন্য করেই তাদেরকে সেটা দখল করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি এবং তাদের 7 সিস্টার্স এটাকে নিরাপদ করা, 100% নিরাপদ করা, যদি নাকি এটা তাদের অঙ্গীভূত হয়ে যায়, তাহলে তো এমনিতেই 7 সিস্টার্স সহ সমস্ত কিছুটাই পুরোপুরি নিরাপদ হয়ে গেল, তারা এইভাবে ভাবে। আচ্ছা, এখন ভারত যেটা করলো এবার, জুলাই বিপ্লবের ভিতর দিয়ে যে ঘটনাটা ঘটে গেল, বিএনপির আওয়ামী লীগের পতন ঘটে গেল, তারা দেশ ছেড়ে পালায়নি, প্রকাশ্যে তারা দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। ভারত এই স্বপ্ন ভঙ্গ হইতে দিতে রাজি নয়। আপনারা জানেন হয়তোবা, আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, যেদিন নাকি হাসিনা দেশ ছেড়ে পালান, এর আগেই দেশে থেকেই ভারতের সরকারকে আহ্বান করেছিল তারা যেন সেনাবাহিনী এখানে পাঠায়। আচ্ছা, তারা যেন বাংলাদেশকে আক্রমণ করে, ঢাকায় আক্রমণ করে। আমরা তো জানতেই পেরেছি 2 সেনাবাহিনী প্রধানের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আচ্ছা,
এবং যখন উনি দিল্লিতে চলে গেলেন, দিল্লিতে চলে যাওয়ার পরেও ভারতের সেনাবাহিনীকে, ভারতের সরকারকে আহ্বান জানিয়েছেন ঢাকা দখল করে নেওয়ার। আর যে কথাটা আমি প্রায় কয়েক বছর যাবৎ বিভিন্ন ফোরামে, বিভিন্ন আলোচনায় বহুবার এই কথাটা বলেছি যে একটা সময় যদি নাকি হাসিনা খুব বেশি মাত্রায় বিপদে পড়ে, ভারতকে সরাসরি আহ্বান জানাবে বাংলাদেশ দখল করে নেওয়ার। সেই ঘটনা কিন্তু ঘটেই গেল, চলে গেল আপনার সেই ঘটনা ঘটেই গেল। কিন্তু ভারত কেন দখল করলো না? আচ্ছা, দখল করলো না সেই জন্যে। কেন দখল করলো না? দখল করার মতো পরিবেশ পরিস্থিতি এই দেশে বিদ্যমান নাই। আচ্ছা, সেটার জন্যই তাদের টার্গেট ছিল 41 পর্যন্ত যদি তারা যেতে পারতো, পুরাপুরি রাজনীতি শূন্য দেশ তৈরি করতে পারতো, শুধুমাত্র আওয়ামী লীগটা থাকতো আর সমস্ত কিছু এখানে শেষ হয়ে যেত, রাজনৈতিক শক্তি বলতে এখানে কিছুই থাকতো না। সেই পর্যায়ে গিয়ে তারা দেশটা দখল করত। বর্তমানে যে পরিস্থিতি আছে, আওয়ামী লীগের এই দুঃশাসনের ভিতর দিয়ে মজার বিষয় হলো অন্যান্য রাজনৈতিক দলগুলি সংগঠিত হয়েছে যথেষ্ট, এবং মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের তোড়ে তারা বললো যদি নাকি এখন এখানে ইন্টারভেনশন চালানো হয়, ইনভেশন চালানো হয়, তাহলে তারা ব্যর্থ হবে। এই কারণে এখন আর তারা সেই চেষ্টাটা, পাশে আছে পাকিস্তান, চীন আছে। আচ্ছা, যাই হোক, এখন যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, এখানে ব্যর্থ হয়ে ভারত যে কাজটা করলো, এখন বিএনপির কাঁধে পুরো মাত্রায় ভর করলো। বিএনপিকে কাজ পেতে দিয়েছে নাকি কাজ সরানোর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে? কাজ পেতে দিয়েছে কিনা সেটার যদি আলোচনা করি তাহলে আমার একটু পিছনে যেতে হয় বলতে 2007-এ যখন নাকি 111 সরকার আসলো, সেই সরকারের সময়ে যে আওয়ামী লীগের যে একটা লিঙ্ক, পাকাপোক্ত একটা লিঙ্ক তৈরি হইল আবার নতুন করে ভারতের সাথে, সেই লিঙ্কের উপরে ভিত্তি করে, অর্থাৎ ভারতই এখানে মেকানিজম করে তাকে ক্ষমতায় বসায়। বাস্তব অবস্থাটা ছিল এরকম, যদি নাকি সেই মেকানিজমের বাইরেও সঠিক একটা নির্বাচন হইতো, আচ্ছা, তাহলে আওয়ামী লীগ কিন্তু এমনিতেই ক্ষমতায় আসতো, সংখ্যাগরিষ্ঠতা লাভ করিয়ে আসতো, জেনারেল সংখ্যাগরিষ্ঠতায় আসতো। অথবা এমন হইতে পারত যে অন্য কোনো দলের সাথে, ছোট্টখাটো দলের সাথে জোট করে তাদের ক্ষমতায় আসতে হতো, ক্ষমতায় তারা আসতো। অথচ তারা যেটা করলো, তারা চিরস্থায়ী ক্ষমতার চিন্তা করলো, কারণ এই দলটাই হইল সেরকম যে ফেসিবাদী মনোবৃত্তি নিয়ে এই দলটার উৎপত্তি, ফেসিবাদী চিন্তা ভাবনা নিয়েই তারা চিরদিন পথ চলেছে। কাজেই শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন আব্দুল মোনেমের কথা। উনি বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি উনি কথা বলছেন বাংলাদেশের চলমান রাজনীতি এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে ওনার ব্যাখ্যা বলছেন। বাংলাদেশের রাজনীতি একটি টলমলে অবস্থার মধ্যে আছে। বলা হচ্ছে ভারত ভর করেছে বিএনপিতে। আসলে ভারতকে বিএনপিতে ভর করেছে না বিএনপি ভারতকে ভর করছে? দুইটাই, একটা আরেকটার পরিপূরক বলতে পারেন। ভারত বিএনপির উপরে ভর করেছে, বিএনপিও ভারতের উপরে ভর করেছে। অবস্থাটা হলো, কিন্তু সেক্ষেত্রে আরো গণতন্ত্র মঞ্চ, আরো অন্য সম্ভাবনা বা 12 দলীয় অন্য সম্ভাবনা যে যুগপৎ আন্দোলনের দলগুলি আছে, তাদের ভূমিকা কি? তারা কি আশ্বাস করছে নাকি তারা কিছু বলতেও পারছে না বিএনপিকে, নাকি কিছু সইতেও পারছে না, নাকি এখানে একটা ভাঙন তৈরি হবে কিনা? আপনি কি বলবেন? হয়তো ভাঙনটা অস্বাভাবিক না, হয়েও যেতে পারে এবং হওয়া উচিত। আমি যা বলছিলাম, বিএনপি বর্তমানে যে অবস্থায় আছে, বিএনপি সেই অবস্থায় তারা মনে করছে ডক্টর ইউনূসের সরকার যেই জায়গায় আছে, আর ডক্টর ইউনূসের হাত দিয়ে ছাত্রদের হয়তো বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, এবং সেই প্ল্যাটফর্মটা এমন জায়গায় চলে আসবে ভবিষ্যতে যে বিএনপি তাদের কাছে পরাজিত হয়ে যাবে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না, সেরকম একটা চিন্তা তাদের মাথায় চলে এসেছে। বাস্তব অবস্থাটা হলো, যদি নাকি বিএনপি সঠিক ট্র্যাকে থাকতো, সত্যিকারই বাংলাদেশের পক্ষে থাকতো, জনগণের পক্ষে থাকতো, সেই অবস্থানে থাকতো, অর্থাৎ ভারতের পারপাস সার্ভ করার চিন্তা যদি না করত, এবং আওয়ামী লীগের টাকার দ্বারা তারা যদি নিয়ন্ত্রিত না হইতো। আচ্ছা, আওয়ামী লীগের যে বিপুল পরিমাণ লুটের টাকা, সেই লুটের টাকা তো এখন বিএনপির পকেটে আসছে। সেটা 100% আসছে নাকি আসা শুরু করেছে? কোনটা? যথেষ্ট পরিমাণে আসছে, শুরু থেকেই আসছে। এই যে আচ্ছা, এখন মাঠে ময়দানে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। চাঁদাবাজির অভিযোগ তো থাকবেই,
এবং সেই জায়গাটা মানে তারা স্বয়ং দখল করেছে। আফতাবনগর থেকেই আমাকে একজন কানে কানে বললো, ভাইয়া জোরে বলবো না আসতে বলবো? আমি কেন, কি সে? ওই যে বিএনপির নাম বলে দোকান দোকান থেকে চাঁদা তুলতেছে, এমনটা খুবই ছোট, আস্তে আস্তে বড় হবে তাড়াতাড়ি। আমি তো হতবাক। আমি বললাম যে যারা অভিযোগ করছে বিভিন্ন দোকান মালিকরা, তারা কি অভিযোগটা, তারা কি আমাদেরকে মানে কিনা? না, আমরা তো একটা মাঝখানে মধ্যস্থতা করবো, বিএনপির সঙ্গে কথা বলবো, তারা তো এখন কি অবস্থায় আছে জানি না। আমি আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি বিএনপির কানে পৌঁছতে চাই যে এই চাঁদাবাজিগুলো কিন্তু মাঠ পর্যায়ে থেকে আসছে। চাঁদপুর থেকে অভিযোগ পেয়েছিলাম বিএনপির ছেলেরা মানবাধিকার কর্মীদের কাছ থেকে। আমাদের একটা সংগঠন ছিল হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মহাসচিব অবশ্য যোগাযোগ করার চেষ্টা করেছে বিএনপির ঊর্ধ্বতন মহলে। তারা বলছে যে ঠিক আছে, আমরা তদন্ত করছি। আসলে কি এই তদন্ত পর্যায়ে থাকবে কিনা জানি না। আপনি বলছিলেন যেটা, জি আচ্ছা, যা বলছিলাম, এই যে চাঁদা, তাদের জায়গাটা, আওয়ামী লীগের জায়গাটা তারা তো বর্তমানে রিপ্লেস করলো। আর আওয়ামী লীগের যে বিপুল টাকা, লুটের টাকা, সেই লুটের টাকা তো বিপুল পরিমাণে এখন তাদের পকেটে আসতে শুরু করেছে। এবং সেই টাকা দিয়ে তো যে প্রপাগান্ডাগুলিও তারা চালাচ্ছে। আচ্ছা, যাই হোক, বিএনপি বর্তমানে যে পর্যায়ে, তাদের কাঁধে যেভাবে ভর করেছে আওয়ামী লীগ এবং ভারত, তাতে এই জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি বিএনপিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। চরম মাসুল তাদেরকে দিতে এর হবে। কারণে কি বিএনপি মানে আওয়ামী লীগকে যে নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছিলেন, এসব কারণ কি এর সঙ্গে যুক্ত? অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু ভারত তাদের কাছে ভর করেছে এবং আওয়ামী লীগের বিপুল পরিমাণ টাকা তাদের পকেটে আসছে বিভিন্ন সোর্স থেকে, সেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা করতে পারে না। আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাইলে বলা যেতে পারে আমাদের যে রাজনীতির ভবিষ্যৎ, এটা ভালোর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ তাদের এই টাকা কিন্তু আমরা তাদের পকেট থেকে বের করে নিয়ে আসতে পারবো না। রাষ্ট্রীয় কোষাগারে আমরা সেটা ঢুকাতে পারবো না, জনগণের পকেটে আনতে পারবো না। যেহেতু আনতে পারবো না, সেহেতু এই টাকার তো একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতা মানে যেটা পাচার হয়ে যাওয়া টাকা, শুধু পাচার হয়ে যাওয়া টাকাগুলো তো অলরেডি পকেট থেকে এক পকেট থেকে আরেক পকেটে চলে আসছে। ভিতরের যে টাকা আছে সেটা তো যেহেতু প্রায় $240 বিলিয়ন বাইরে পাচার হয়েছে, তাহলে ভিতরে আরো কত আছে? ভিতরে তো অন্তত $500 বিলিয়ন আছে। আচ্ছা, ওইগুলো হাত বদল হবে। আপনারা কিছু পাইছেন নাকি? মানে রাজনীতির মহলে তো অনেক সেই ভাগিদার তো আমরা কখনো হতে চাইনি এবং হবও না, এবং সেই ইচ্ছা থেকে রাজনীতি করি না, কাজে আমাদের পাওয়ার প্রশ্ন ওঠে না। আচ্ছা, এখন দেখেন তারা যে দাবি করছে, বিএনপি যে দাবি করছে, দাবিটা যে দ্রুত নির্বাচন, এবং কি নির্বাচন? জাতীয় সংসদের নির্বাচন, জাতীয় পরিষদের নির্বাচন। খুবই আপত্তিকর। তারা কেন এখনো চাইতে পারে না গণপরিষদের নির্বাচন? যদি গণপরিষদের নির্বাচন চায়, যদি যেটা তারা বলছে যে চলতি বছরের ভিতরে, হ্যাঁ হইতে পারে চলতি বছরের শেষ নাগাদ সেরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি নির্বাচনের তৈরি করা যায়, চলতি বছরের শেষ নাগাদ হইল যদি গণপরিষদের নির্বাচন হয়, সেই গণপরিষদে তো সংখ্যাগরিষ্ঠতা তারাই লাভ করবে। আচ্ছা, আর যদি নাকি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাদের হাত দিয়ে সংবিধানটা রিফর্ম হয়ে গেল। সংবিধানটা যথাযথভাবে যদি রিফর্ম হয়, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে সংশোধন এবং গণভোটের মাধ্যমে ফাইনালাইজ যখন নাকি হবে, এরপরে তো এই গণপরিষদটা জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে গেলে তারা তো ক্ষমতায় যাচ্ছে, তারা সরকার গঠন করছে। তাতে তাদের সমস্যাটা কোথায়? আচ্ছা, এখানে সমস্যাটা হলো এই যে যদি নাকি তারা গণপরিষদের নির্বাচন চায়, তাহলে সংবিধানটা মোটামুটি সঠিক জায়গায় চলে যাবে। তাদের যা খুশি তা, অর্থাৎ ফেসিবাদী যে চরিত্র সংবিধানে রয়ে গেছে, সেই ফেসিবাদী চরিত্রটা সংবিধানে থাকবে না, এবং তারা যা খুশি তা করবে। মানে 72-এর সংবিধান বলেন অথবা পরিবর্তিত হয়ে যে রূপটা ধারণ করেছে সেইটাই বলেন। সেখানকার যে পরিস্থিতি, এটা তো ফেসিবাদের উৎসস্থল, উৎপত্তিস্থল, আতুর ঘর এই সংবিধান। কাজে এই সংবিধানটাকে যথাযথভাবে গণমুখী একটা সংবিধানে রূপান্তরিত করার প্রচেষ্টা যদি করতে হয়, গণপরিষদের ভিতর দিয়ে যেতে হবে। আর পাশাপাশি আপনাকে যেটা বলবো, যদি নাকি তারা সংবিধান সংশোধনের তো কিছু কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, সেগুলো কি আপনি দেখেছেন?
হ্যাঁ হচ্ছে, কিন্তু সেটার কিছুটা দেখেছি, পুরোপুরি দেখো গতকাল তো মাত্র যদি আলী রিয়াজ সাহেবের এই সংবিধান সংশোধনের মধ্যে অনেকখানি আপনার প্রত্যাশা পূরণ হয়ে যায়, তাহলে আর গণপরিষদের নির্বাচনের দরকার আছে? অকল্পনীয়। অকল্পনীয় এই জন্যে, যদি হয়েও যায় সেটা টিকবে না। কেন টিকবে না? এটা পাশ করবে কারা? এই সংবিধানটা, সংস্কারটা পাশ করবে কারা? পাশ করবে তো একটা জাতীয় সংসদ, জাতীয় পরিষদ। যদি জাতীয় পরিষদ সেটা করে, তাহলে সেটাকে আরেকটা সংসদ এসে যদি নাকি 2/3 মেজরিটি নিয়ে আরেকটা সংসদে আরেকটা দল আসে, সেই দলটা কেন পরিবর্তন করতে পারবে না? যে কোনো সময় পরিবর্তন করে নিবে। যেরকম তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, এ দেশের আপামর জনসাধারণ এর সাথে যুক্ত ছিল, এ দাবি সমর্থন করেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে। অথচ ত্রয়োদশী তো নাকি। আচ্ছা, পরবর্তীতে এই সংবিধান, এই সংস্কার, এই সংশোধনীটাকে কিভাবে বোল্ড আউট করে দিল। প্রথমে আদালতের উপরে ভোট করলো, তারপরে তারা তাদের মেজরিটি দিয়ে, একইভাবে বাংলাদেশ গণমুক্তি পার্টি আপনাকে এই যে সংবিধান মানে নির্বাচন পদ্ধতি সংস্কার যে টিম, হ্যাঁ, সংস্কার পরিষদ, তা কোনো প্রস্তাবনা দিয়েছেন? তা চেয়েছিল যে আমরা একটা প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটা এর আগে আমাকে বলে নিতে হয় আমার যে প্রস্তাব, এবং আমার দলের পাশাপাশি আমাদের জোটের, বিপ্লবী গণজোটের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা মূলত বিপ্লবী গণজোটের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা ইতিপূর্বে মূল অংশটা দৈনিক যুগান্তর পত্রিকায় গত মাসের 17 তারিখে আমার আর্টিকেলটা ছাপা হয়েছিল। সেই একই আর্টিকেল কিছুটা পরিবর্তিত রূপ নিয়ে 2 জানুয়ারি মাসের 2 তারিখে চলতি বছর বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছিল। আচ্ছা, 30 তারিখে আমরা গিয়েছিলাম নির্বাচন সংস্কার কমিশনে। সেখানে বদিউল আলম মজুমদারের কাছে আমরা জমা দিয়েছিলাম। সেখানে আমরা যা দেখিয়েছি, যা বলেছি, প্রধান যে অংশটা, প্রধান অংশটা হলো, এমনিতে আমাদের যে ব্যবস্থাটা আছে, জামানত প্রথাটা বিলুপ্ত করা, জামানত প্রথা বিলুপ্ত করে প্রার্থিতা ফি ধার্য করা। আচ্ছা, এক এক নির্বাচনের জন্য এক এক রকম প্রার্থিতা ফি ধার্য করা, এবং সেটা ফেরতযোগ্য নয়, অফেরতযোগ্য, এবং আকারে কম। হ্যাঁ, ছোট সাইজ হতে পারে। সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ 50,000 টাকা। আকারে তো বড়, আকারে বড় মনে করতে পারেন, আকারে বড়, কিন্তু পরবর্তী যে অবস্থা, ফেরতযোগ্য হলে তো ভালো, অফেরতযোগ্য। আমি শেষ করলে স্পষ্ট হবে। দেখেন, পরবর্তীতে ক্যান্ডিডেটের কোনো ব্যয় থাকবে না। আচ্ছা, ক্যান্ডিডেটের, প্রার্থীদের কোনো ব্যয় থাকবে না, নির্বাচনী ব্যয় থাকবে না, তার হাত দিয়ে 1 টাকা খরচ হবে না, এবং তার মাধ্যমে ব্যক্তিগতভাবে তিনি কোনো প্রচারণাও চালাতে পারবেন না। প্রচারণার দায়িত্ব নেবে নির্বাচন কমিশন। যেরকম পোস্টারিং এর ব্যবস্থা নির্বাচন কমিশন করবে, মিটিং এর ব্যবস্থা, জনসভার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে, একই মঞ্চে সবাই দাঁড়িয়ে যার যার বক্তব্য উপস্থাপন করবেন। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোগুলি একত্র করে একটা পুস্তক হবে, একটা বই হবে। আবার আসন ভিত্তিক যে প্রার্থীদের বক্তব্য বা ম্যানিফেস্টো একত্র করে আরেকটা বই হবে। 2টা বই, প্রতিটা পরিবারের নিকট একটা করে বই, 1 জোড়া বই করে নির্বাচন কমিশন পৌঁছে দিবে। আচ্ছা, এর ভিতর দিয়ে তাদের বক্তব্যগুলি, দলগুলির এবং প্রার্থীদের বক্তব্যগুলি তাদের কাছে সংরক্ষিত থাকবে। আচ্ছা, এবং আরো যেটা আসবে, যাতে কেউ জাল ভোট না দিতে পারে, ভোটার কার্ড তৈরি হবে। ভোটার কার্ডটা কিভাবে তৈরি হবে? আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, সেই ন্যাশনাল আইডি কার্ডে আমাদের যতগুলি তথ্য আছে, এর ভিতরে ভোট সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, ভোটার এলাকা আছে, ভোটার এলাকা, তারপরে ভোটার নাম্বার এবং ভোট সংশ্লিষ্ট সমস্ত তথ্য একত্র করে 7-8টা তথ্য হয়। এই সবকটা একত্র করে ভোটার কার্ড হবে। সেই ভোটার কার্ড নিয়ে
ভোটাররা কেন্দ্রে যাবে ভোট দিতে, সেই কার্ড জমা দিবে, ব্যালট পেপার নেবে, তারপর ভোট দিয়ে চলে আসবে। এতে যতটা ব্যালট পেপার জমা হবে, যতটা ব্যালট পেপার যাবে, ততটা কার্ডও সেখানে জমা হবে। ফলশ্রুতিতে একজন দুইটা ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এরকম একটা প্রস্তাব আছে। পাশাপাশি আরো যে একটা প্রস্তাব আছে, আমরা দেখি যে দেশে, আপনার গ্রামের বাড়ি হলো ফরিদপুরে। আচ্ছা, ফরিদপুরে যে ইউনিয়ন কাউন্সিলে, যে ইউনিয়নে আপনি বসবাস করেন, সেই ইউনিয়ন কাউন্সিলের সেবা কিন্তু আপনাকে নিতে হচ্ছে। আচ্ছা, আবার ঢাকাতে আপনি বসবাস করছেন বনশ্রীতে। বনশ্রীতে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে, যে সিটি কর্পোরেশনের অধীনে আছে, আপনি সেখান থেকেও আপনাকে সেবা নিতে হচ্ছে। যদি নাকি আপনি যে এলাকায় বাস করেন অথবা যে এলাকার আপনার স্থায়ী বাসিন্দা, সে এলাকার ভোটার যদি না হন, আচ্ছা, সাধারণ মানুষগুলি যদি নাকি সে এলাকার ভোটার যদি না হয়, তাহলে সে এলাকা থেকে সঠিকভাবে সেবা নেওয়া খুবই কঠিন বিষয়। তাই স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যে যার একাধিক ঠিকানা আছে, অর্থাৎ একটা স্থায়ী ঠিকানা আর একটা হলো অস্থায়ী বা বর্তমান ঠিকানা, একাধিক ঠিকানা যার আছে, যদি তারা চান একাধিক ঠিকানায় তাদেরকে স্থানীয় সরকারের ক্ষেত্রে ভোটার করতে হবে। এই আরেকটা দাবি আমাদের আছে। দুই জায়গায় ভোট দিতে হবে। হ্যাঁ, দুই জায়গায় স্বার্থের সঙ্গে জড়িত। হ্যাঁ, দুই জায়গায় সে স্থানীয় নির্বাচনে ভোট দিবে, কিন্তু জাতীয় নির্বাচনে নয়। জাতীয় নির্বাচনে শুধুমাত্র এক জায়গায়, সেটা স্পেসিফাই করা থাকবে কোন জায়গায় মনে দিবেন। আচ্ছা, এই দাবিগুলি আমাদের, জাতীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় দাঁড়ানো যায়, কিন্তু আপনি ভোটের ক্ষেত্রে বলছেন ভোট এক জায়গায় দিতে হবে। জাতীয় নির্বাচনে এক জায়গায় ভোট, কিন্তু স্থানীয় সরকারের আপনি দুই জায়গায় স্থানীয় মানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুই জায়গায় ভোট দেওয়ার প্রস্তাব। হ্যাঁ, দুই জায়গায় হইতে পারে, কারোর ক্ষেত্রে তিন জায়গায়ও হইতে পারে, তিন জায়গায়ও হইতে পারে। যেমন আরেক জায়গায় কি, যেরকম ধরেন আপনার ছেলে চিটাগাঁয়ে পড়াশোনা করছে, আপনার স্থায়ী ঠিকানা ফরিদপুর আর অস্থায়ী ঠিকানা বনশ্রীতে, ঢাকায়। আপনার ছেলে বসবাস করছে চিটাগাং, অথবা চিটাগাঁয়ে চাকরি করছে ধরেন। আপনার ছেলে কিন্তু আপনার বাসায় বনশ্রীতে, বনশ্রীও তার ঠিকানা, আবার ফরিদপুরও তার ঠিকানা। তার জন্য কোন কোন ক্ষেত্রে তিনটা ভোটও হইতে পারে একজনের স্থানীয় নির্বাচনে। অর্থাৎ স্থানীয় নির্বাচনের যদি সে ছেলে ভোটার হয় এবং সে যদি পড়াশোনা করে, বাস করে অথবা চাকরি করে, এরকম স্থায়ী ঠিকানা সহ। অর্থাৎ ভোটার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে এই ব্যবস্থাটা আমরা দাবি করেছি। খুবই ভালো প্রস্তাব করেছেন। তো আপনার নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের কাছে আপনাদের প্রস্তাবগুলো খুবই চমৎকার হয়েছে। সেই সাথে হয়তো আপনারা নিশ্চয়ই 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটের সেটাও আমরা চেয়েছেন, এবং সেই সাথে 90 ধারায় আরো যেগুলো অসঙ্গতিপূর্ণ আছে, যেগুলো নিয়ে আপনারা আন্দোলনও করেছেন, আমরাও গ্রিন পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম। সেই সমস্ত আরো টুকিটাকি যেই বিষয়গুলো অসঙ্গতি আছে সেগুলো আপনারা আপনাদের দাবি দেওয়ার মধ্যে তুলে ধরেছেন। নির্বাচন কমিশন ঢালাওভাবে অনেকগুলো মানে প্রস্তাবনা পাওয়ার পর তাকে সেখানে তারা নতুন করে একটা মানে প্রস্তাবনা দাঁড় করিয়েছে। সেটা কি কি দাঁড় করেছে সেগুলো আমাদের খুব শীঘ্রই জানা দরকার এবং এটা নিয়ে আলোচনাও করা দরকার। হালকা একটু চোখ বুলিয়েছি। এর ভিতরে যেটা দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটা 40% ভোটারের যদি নাকি ভোট না দেয় কোনো নির্বাচনে, 40% ভোটার না হলে কোনো নির্বাচন হবে, তাহলে কোনো নির্বাচন হবে। এটা কি আপনি এটার সাথে আমি একমত হতে পারছি। কারণ কি? কারণ হলো এই গণতন্ত্রের যে সংজ্ঞায় যদি আপনি ঢুকেন, তাহলে সংখ্যাগরিষ্ঠের শাসন। 40% তো সংখ্যাগরিষ্ঠ হয় না, মিনিমাম তো 51% আপনি যাবেন। 51% আপনাকে যেতে হবে। এটা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে 40% ন্যূনতম ভোটারের হাজিরা 40%। জি, আচ্ছা, 40% ভোটার, এখনো আমাদের 60% কিন্তু অ্যাবসেন্টি থাকছে। তার মানে যেহেতু আমাদের দেশে এখন 5%, 10%, 15-20% বেশি হাজিরই হয় না, সেটাকে টেনে 40% আনা হয়েছে। ঘটনা এই নয়, ঘটনাটা হলো এই যে হাজির হয় না, হাজির না হওয়ার পিছনে কারণটা হলো এই আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে আমরা ভেঙে দিয়েছি। সেই কারণগুলো ভেঙে দিয়েছি। এতদিন যা ছিল, এই যে গত 3টা নির্বাচন 14, 18, 24, এরপরেও পর্যন্ত আমাদের ভোটার পার্সেন্টেজ কেমন ছিল, ভোটারের উপস্থিতি কেমন ছিল, সেদিকে একটু তাকান। সেখানে যদি তাকান তাইলে দেখবেন 60%, 70%, 80% পর্যন্ত আমাদের ভোটারের উপস্থিতি। যে দেশে নির্বাচনটাকে জনগণ একটা উৎসব হিসেবে গ্রহণ করে, সেই দেশে আপনি বলবেন 40% ভোট। 40% ভোটের অর্থটা হইলো, আপনি মেনে নেওয়ার অর্থটা হইলো ভবিষ্যতে আবার এরকম নির্বাচনের ব্যবস্থা
কে আপনি সাই দিচ্ছেন। বরং সরকার এটা বলতে পারতো যে নির্বাচন ভোট দেওয়া বাধ্যতামূলক করা হলো, যদি কোনো সেটাও কারণ যদি থাকে হতো। তুমি অসুস্থ থাকো, সে আলাদা জিনিস, সেটা হইতে পারে, সেক্ষেত্রে 80% হয়ে যাওয়ার কথা, সেটা হইতে পারে। বাধ্যতামূলক করা হয়। কিন্তু আপনি বলবেন 40% ভোটকে, ভোটারের উপস্থিতির কারণে সেটাকে বৈধতা দিয়ে দিবেন, এটা হইতে পারে। এটার বিরুদ্ধে আমরাও এর বিরোধিতা নিলাম এবং এটাই হওয়াটাই স্বাভাবিক। যদিও 50%-এর নিচে কোনো মতেই এটা হওয়ার কথা, মিনিমাম 51%, 50%-এর উপরে যেতে হবে আপনাকে। বরং আমি আরো দাবি রাখি যে সরকারের বলা উচিত যে 100% ভোট দিতে হবে এবং এটা বাধ্যতামূলক। হ্যাঁ, সেটা করা যেতে পারে। আমি যদিও ভোট যদি না ভোট দিতে চান তাও যেতে হবে, হ্যাঁ, ভোট দিতে হবে। আচ্ছা, আজকে আলোচনা অনেক দূর দীর্ঘায়িত হয়েছে এবং বাংলাদেশের বর্তমান চলমান যে রাজনৈতিক সংস্কৃতি বা নির্বাচন পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আপনি বলেছেন যে বিএনপির কাঁধে ভর করেছে ভারত। আমি বলেছি ভারতের ঘাড়ে বিএনপি, যার কারণে হয়তো জামাত বিএনপির মধ্যে যে চিরকালের যে সম্পর্ক, সেটাতে অনেক ছেদ, অনেকখানি ফাটল সৃষ্টি হয়েছে, হইতে পারত। তো নিশ্চয়ই চুজ করবে না জামাতকে ভারত, যেহেতু এখানে ধর্ম একটা ফ্যাক্টর। অবশ্যই। তো জামাতের তো এমনিও অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু ভোটের সংখ্যা তাদের কম, 8 বা 10%। এটার কারণ হয়তো মানুষ হয়তো মনে করে যে ইসলামিক পদ্ধতির শাসন ব্যবস্থা মেনে নিতে পারছে না, যেহেতু বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষের বসবাস, তো একেবারে সরাসরি ইসলাম ধর্মের নেতৃত্বে রাজনীতিটাকে চাচ্ছে না। রাজনীতিবিদরা মনে করছেন যে ধর্ম যার কাছেই থাকুক এবং ধর্ম সবাই পালন করুক, একে অন্যটা পালন করুক, কিন্তু দেশ সবার আর ধর্ম যার যার। আপনি দেশবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য 1-2 মিনিট বলে আপনার রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা সহকারে দেশের বর্তমান আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সহ দেশবাসীর উদ্দেশ্যে 2 মিনিট আপনি বলবেন। আপনার বলার সঙ্গে সঙ্গে আমরা আজকের পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা শেষ করব। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই যে হাতছাড়া হয়ে গেল, এটা পুনরুদ্ধারের জন্যে ছাত্র জনতা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দেওয়া উচিত এবং বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটা অবিলম্বে চলে আসা উচিত এবং সেটার ভিতর দিয়ে যেটা হওয়া উচিত, বর্তমান যে গত সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তাকে দ্রুত সরিয়ে দেওয়া। তারপর হইল বর্তমান সেনাপ্রধান, যিনি অনেক নাটের গুরু, তাকে সরিয়ে দেওয়া। ডক্টর ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া। ওই ঘোষণাপত্রের ভিতর দিয়ে সেই ঘোষণাপত্রটাই একটা অস্থায়ী সংবিধান হিসাবে কাজ করতে পারে এবং সেটার ভিতর দিয়ে পরবর্তীতে একটা গণপরিষদের নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচিত গণপরিষদ যতটা কম সময়ের মধ্যে পারে একটা খসড়া সংবিধান তৈরি করবে। সেই খসড়া সংবিধান জনগণের কাছে তারা নিয়ে যাবে। গণপরিষদের সদস্যরা, রাজনীতিবিদরা, পেশাজীবী নেতারা নিয়ে যাবে, জনগণের সাথে আলোচনা করবে, সেখান থেকে সংশোধনী নিয়ে আসবে। সেই সংশোধনের প্রেক্ষিতে চূড়ান্ত একটা খসড়া তৈরি করবে গণপরিষদ এবং সেটা গণভোটের মাধ্যমে পাশ হবে। পাশ হওয়ার পর এই গণপরিষদ জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে যাবে এবং বিপ্লবী সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, গণপরিষদের হাতে দিয়ে দিবে। এই গণপরিষদ একটি নির্বাচনের ব্যবস্থা করবে। এই গণপরিষদ জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে এটা তো সরকার হয়ে গেল, সরকার তো তারা গঠন করবে। এই গণপরিষদের যিনি নেতা হবেন, তার হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লবী সরকার বলেন ক্ষমতা হস্তান্তর করবে, দেশ সঠিক ট্র্যাকে চলে আসবে। আসেন আমরা বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে, বিপ্লবী গণজোটের পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারাও দাবি তুলুন গণপরিষদ নির্বাচনের। জাতীয় পরিষদ নয়, আমরা চাই গণপরিষদের নির্বাচন। গণপরিষদের নির্বাচনে দিতে পারে আমাদের সংকটের, বর্তমানে যে সংকট বিদ্যমান, এই সংকটের সমাধান। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন, আপনার মূল্যবান মতামত দিয়েছেন এবং এই পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানটি
ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে যখনই বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলো সবাই যার যার মতামতগুলো পেশ করবেন, সেই মতামতগুলো জাতির সামনে তুলে ধরা হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ঠিকানা হচ্ছে 2/2 পুরানা পল্টন, বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে, আজিজ অটোসের দোতলায়। আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আপনাদের রাজনৈতিক মতামত, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মতামত, পরামর্শ, সুপারিশ তুলে ধরবেন এবং আমাদেরকে উজ্জীবিত করবেন বাংলাদেশের একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে, যাতে আমরা কাজ করতে পারি। বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক এবং পলিটিক্স ক্লাবের মুখপাত্র আব্দুল মনিন ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।